সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে কোম্পানির বৈশিষ্ট্য এবং কোম্পানির শ্রেণীবিভাগ। তো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে কোম্পানির জাতিগত বৈশিষ্ট্য ও আবাস। তো আমরা এক এক করে বৈশিষ্ট্যগুলো দেখব। তো পরবর্তী যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যক্তিবর্গের সমিতি। অর্থাৎ একটি পাবলিক কোম্পানি কমপক্ষে 7 জন এবং প্রাইভেট কোম্পানি কমপক্ষে 2 জনকে নিয়ে কোম্পানি গঠিত হবে। কোম্পানি কখনো একা গঠিত হয় না, ঠিক আছে। তো সেকেন্ড যে পয়েন্ট আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। মানে কোম্পানি আমি যদি ইচ্ছা করি তো কখনোই আমি কোম্পানি গড়ে তুলতে পারবো না, কারণ একটি কোম্পানি তৈরি করার পর যে আইনি যেসব পদক্ষেপগুলো আছে বা যেগুলো আছে সেগুলো করতে হবে। মানে কোম্পানিকে নিবন্ধীভুক্ত করতে হবে, ঠিক আছে। যদি এটা না করি তো পরবর্তী ক্ষেত্রে কোম্পানি সংক্রান্ত কোনো কিছু হলে আমি সেখানে সুবিধা পাবো না। তো তারপর 3 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিত্ব এবং আইনগত সত্তা। তো কোম্পানি আইন দ্বারা সৃষ্ট, এটা আগের পয়েন্টেই জানলাম। তো কোম্পানি নিবন্ধীভুক্ত হলে আইনের চোখে একটি কৃত্রিম ব্যক্তিরূপে স্বীকার করা হয়। তো এই যে কৃত্রিম ব্যক্তির ব্যাপারটা, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। সো আগের ভিডিওটা যদি সবাই দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে, আর যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নাও। তো সেটা হচ্ছে এরূপ কৃত্রিম ব্যক্তির আইনগত সত্তা আছে এবং এর ফলে কোম্পানি যাবতীয় কাজ করবার নিজের নামে সম্পাদন করতে পারে। এই আলাদা সত্তার জন্য কোম্পানি তার মালিকদের থেকে পৃথক। অর্থাৎ এটা বুঝতে পেরেছ? আচ্ছা, যার জন্য যদি কোনো প্রবলেম হয় এটা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। স্ক্রিনশট তুলে নিয়ে পড়তে পারো। তো চিরন্তন অস্তিত্ব বলতে কি? আইনের চোখে কোম্পানি একজন কৃত্রিম ব্যক্তি যার মৃত্যু আইনের পথে ছাড়া ঘটে না। অর্থাৎ মালিকানা পরিবর্তন বা মালিকের মৃত্যু হলেই কোম্পানির অস্তিত্বের উপর তার কোনো প্রভাব পড়ে না। নদীর জল যেমন সতত প্রবাহমান, তেমনি কোম্পানিও আইন বলে চিরস্থায়ী লাভ করে। মানে কোম্পানি চিরস্থায়ী, মানে স্টেবল হয়েই রয়েছে। মালিকানা পরিবর্তন হবে, ঠিক আছে। এতে মালিকের মৃত্যু ঘটলেও কোনো যায় আসে না, তার পরবর্তী প্রজন্ম মালিক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সম্পত্তির মালিকানা, মানে এটা আমি তোমাকে এক কথায় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যখন কোম্পানির যে মালিকানা, মানে এই সম্পত্তির মালিকানা। তো একটা কোম্পানির মধ্যে যেসব প্রপার্টি বা যেসব সম্পত্তিগুলো আছে, যেমন ফার্নিচার, তারপর ব্যাংক ব্যালেন্স, তো বিভিন্ন যেসব সম্পত্তিগুলো আছে, তো সেটা মালিকানা, মানে কে কত পার্সেন্ট মালিকানা, তো সেটা একটা কাগজ বা একটা দলিলের উপর লেখা থাকে, তো সেটাকে সম্পত্তির মালিকানা বলে। ডিটেলসে যদি জানতে চাও তাহলে এই পয়েন্টটা তোমরা পড়ে নিতে পারো। তারপর হচ্ছে সাধারণ সিলমোহর, কমন সিল। মানে হচ্ছে তোমার ওই আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে একটা কোম্পানি যখন থাকবে তো অবশ্যই তার সিলমোহর থাকবে, মানে স্ট্যাম্প থাকতেই হবে। তো সাধারণ একটা সিলমোহর থাকার অবশ্যই প্রয়োজন। তারপর হচ্ছে নিবন্ধিত কার্যালয়, রেজিস্টার্ড অফিস। মানে কোম্পানি কাজকর্মের জন্য একটা অফিসের তো প্রয়োজন, তো অফিস ছাড়া কখনোই এর কাজকর্ম হওয়া অসম্ভব, তাই একটা অফিসের অবশ্যই প্রয়োজন হবে। তারপর যে পয়েন্টগুলো আছে সেটি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। মানে কোম্পানি যখন করেছো তখন বিভিন্ন রকম গণতান্ত্রিক ব্যবস্থাপনা তো রাখতেই হবে। তো ভালো করে তোমরা এই পয়েন্টটা পড়ে নেবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মালিকানা ও ব্যবস্থাপনার মধ্যে বিচ্ছেদ, এটা একটুখানি পড়ে নেবো। সেটা হচ্ছে কোম্পানি আইনে এবং কোম্পানি ব্যবস্থাপনা তথা পরিচালনার জন্য বিশেষ ব্যবস্থা আছে। সাধারণত শেয়ার হোল্ডাররা যারা কোম্পানির প্রকৃত মালিক তারা কোম্পানি ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে না। এর ফলে মালিকানা ও ব্যবস্থাপনার মধ্যে বিচ্ছেদ দেখা যায়। মানে কোম্পানির যেসব শেয়ার হোল্ডার আছে, নর্মাল শেয়ার হোল্ডার, শেয়ার সাধারণত দুপক্ষের হয়, এটাও আমরা পরে জানবো। হ্যাঁ, তো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, মানে সাধারণ শেয়ার যেগুলো আছে সেই সাধারণ শেয়ার হোল্ডাররা কখনোই মানে কোম্পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে না। তো সেটাই বলা হয়েছে, যদি তারা দখল করে তখন সেটা ব্যবস্থাপনা মধ্যে আর মালিকানা ব্যবস্থাপনার মধ্যে তখন বিচ্ছেদ সৃষ্টি হয়। তো তারপর যেটা আছে শেয়ার মূলধন, মানে হচ্ছে ওই যে শেয়ার আমরা প্রথমেই জেনেছিলাম যে কোম্পানির যে মূলধন আছে সেটা বহু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় এবং যেগুলোকে শেয়ার বলা হয়। তো এই শেয়ার বিক্রি করেই কোম্পানি নিজের মূলধন জোগাড় করে, ঠিক আছে। এদের এক একটাকে শেয়ার হোল্ডার বা ইকুইটি কোম্পানির মালিক হিসেবে এগুলোকে গণ্য করা হয়। তো এটা জানোই সবাই। তারপর হচ্ছে কোম্পানি অপরের বিরুদ্ধে মামলা করতে পারে বা তার বিরুদ্ধে অপর কেউ মামলা করতে পারে। মানে কোম্পানি যেহেতু একটা কৃত্রিম ব্যক্তি, ঠিক আছে, তো কোম্পানি দ্বারা সৃষ্টি, মানে কোম্পানির সৃষ্টি কোনো প্রোডাক্ট যদি মানুষের ভালো নাও লাগে বা এক কোম্পানি অন্য কোম্পানির ক্ষেত্রে তারা মানে কেস ঠুকে দিতে পারে,
ঠিক আছে, যেমন এখানে দুটো তোমরা উদাহরণ দেখেইছো যে টিভিএস এমপ্লয়িজ ফাউন্ডেশন ফেডারেশন ভার্সেস টিভিএস অ্যান্ড সন্স লিমিটেড। তো এরকম সবসময় চলতেই থাকে, মানে তোমার একটা কোম্পানি, মানে এর একটা বৈশিষ্ট্য হচ্ছে অন্য কোম্পানি এই কোম্পানির উপর তোমার আইনি পদক্ষেপ নিতে পারে। তো তারপর হচ্ছে ঝুঁকি বা দায়, এই জিনিসটাকে নিয়ে আর তোমাদের কাছে নতুন নয় এই জিনিসটা। কোম্পানি আছে মানে মানে কারবার করছি বা কোম্পানি করছি মানেই হচ্ছে দায় তো অবশ্যই থাকছে, ঝুঁকি তো থাকছে। তারপর হচ্ছে শেয়ার হস্তান্তর। শেয়ার হস্তান্তর বলতে হচ্ছে তোমার ধরে নাও তুমি 10টা শেয়ার কিনেছো, তো তোমার মনে করছো যে তুমি আর 10টা শেয়ার রাখতে চাও না, তো তুমি তোমার ছেলেকে দিয়ে দিচ্ছ কিংবা তোমার কোনো ফ্যামিলি মেম্বারকে দিয়ে দিচ্ছ। এই যে শেয়ারটা যে হস্তান্তর হচ্ছে মানে একে অপরকে তোমরা প্রেরণ করে দিচ্ছ, তো সেটাকেই বলা হচ্ছে শেয়ার হস্তান্তর। তারপর হচ্ছে লভ্যাংশের বন্টন, মানে একটা কোম্পানি ইয়ারলি বা মান্থলি তোমার তো প্রফিট করছেই, তো কোন রেশিওতে কিংবা কি বেসিসে এই যে শেয়ার হোল্ডাররা আছে এরা প্রফিট পাবে সেটা অবশ্যই রাখতে হবে। তারপর হচ্ছে মৌলিক অধিকার, মানে এই যে অনেকগুলো অধিকার, মানে কোম্পানি এসব নর্মাল যেসব অধিকার আছে সেসব ছাড়াও যেসব হয়, যেমন তোমাদের যদি এটা ডিটেলসে বলি সেটা হচ্ছে কোম্পানি নিজে কোনো কাজ করতে পারে না, পরিচালক মণ্ডলীর প্রত্যক্ষ সহযোগিতায় কোম্পানির কাজ সম্পাদিত হয়। যেহেতু কোম্পানি সাধারণ মানুষের মতন নয়, অর্থাৎ নাগরিকদের মতন নয়, সেই জন্য কোম্পানি সমধিকারের অধিকার ভিন্ন অন্য কোনো মৌলিক অধিকার নেই। এই প্রসঙ্গে টাটা অ্যান্ড এল কোম্পানি লিমিটেড বনাম স্টেট অফ বিহার মামলা বিশেষভাবে প্রাসঙ্গিক। তো তোমরা এই বিষয়ে নেটে একটু সার্চ করে নেবে, তাহলেই তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে। তো এই ছিল কিছু বৈশিষ্ট্য। তো এরপর যেটা হচ্ছে কোম্পানির শ্রেণী বিভাগ, এটা অবশ্যই তোমরা স্ক্রিনশট তুলে নাও, কারণ এটা অনেক সময় পরীক্ষায় আসে, শর্ট কোশ্চেনে আসে, 1 নম্বর কোশ্চেনে বা এমসিকিউতে অনেক সময় আসে। সেটা হচ্ছে এখানে ধারাগুলো দেওয়া আছে 2-6, 2-21, 2-22, 2-42, 2-45। তো এর আন্ডারে কি কি পড়ছে, কি কি তোমাদের মানে ক্লাসিফিকেশান, মানে কি কি পড়ছে এটা। আর সবার প্রথম এইটা মাথায় রাখবে যে ভারতীয় আইন 2013 এর 2 ধারা, ঠিক আছে, এর আন্ডারে হচ্ছে সব পড়ে। এটা তোমাকে মানে তোমাকে মাথায় রাখতে হবে যে 2013-তে যে ধারাটা হয়েছিল কোম্পানি অ্যাক্টে, তার যে 2 নম্বর ধারা আছে 2013 সালের 2 নম্বর ধারায়, সেখানে তোমার এই উল্লেখিত আছে। তো এক নজরে আমরা দেখে নিই কী কী আছে। সহযোগী কোম্পানি, গ্যারেন্টি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, বিদেশি কোম্পানি, সরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানি, এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি, প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, তারপর ছোট কোম্পানি, অধীনস্থ কোম্পানি, সীমাহীন দায় সম্পন্ন কোম্পানি এবং সুপ্ত কোম্পানি। তো এতগুলো কোম্পানি সম্পর্কে আমরা যেহেতু জানবো, তো একটা ভিডিওতে তো কখনোই হবে না, তো আমি ছোটো ছোটো কিছু কিছু পার্ট করে আমি ভিডিওটা আনছি, তোমরা সকলেই বুঝতে পারবে, পুরো ডিটেলসে আমি আলোচনা করছি, ঠিক আছে। তো তারপর যেটা হবে সেটা হচ্ছে কোম্পানির শ্রেণী বিভাগ। এই যে যতগুলো কোম্পানি আছে তোমাদের বললাম, এটা এর আন্ডারেও মানে এটা কার আন্ডারে পড়ছে, ঠিক আছে, সেইটা তোমাকে জানতে হবে। এটাও স্ক্রিনশট তুলে নেবে। নিগমবদ্ধ অনুযায়ী বিধিবদ্ধ কোম্পানি বা নিবন্ধিত কোম্পানি, মানে যেগুলো হচ্ছে নিবন্ধন হবে। দায় অনুযায়ী, মানে কেমন দায় হবে, দায় বেশি না কম, না শেয়ার দ্বারা দায় হবে, না গ্যারেন্টি দ্বারা দায় হবে, না সীমাহীন, মানে এক্সট্রিম লেভেলের সব দায় আছে সেই সব অনুযায়ী। তারপর সদস্য সংখ্যা বিচারে, মানে কোম্পানিতে কতজন সদস্য সংখ্যা আছে সেটাও বিচারেও তোমাদের হবে। বা অন্যান্য, মানে এই বিদেশি উৎপাদন কোম্পানি, সরকারি কোম্পানি, মুনাফা অর্জন করা নয় এমন সংখ্যা। এটা হচ্ছে সাধারণত তোমার হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে বিনিয়োগকারী কোম্পানি। তারপর হচ্ছে এখানে নিয়ন্ত্রণের ভিত্তিতে, মানে কোম্পানি কেমন নিয়ন্ত্রিত হবে সেরকম। তারপর আকৃতির ভিত্তিতে, মানে কেমন কোম্পানি কেমন আকৃতি, মানে ছোট না বড় সেই ভিত্তিতে। তারপর হচ্ছে কার্যকারিতার ভিত্তিতে, মানে কেমন কাজ করছে কোম্পানি সেই অনুযায়ীও শ্রেণী বিভাগ হবে। তো আমরা এক এক করে ডিটেলসটা জানবো। তো এখানে একটু জুম করে দেখে নিও। তো এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে নিগমবদ্ধ কোম্পানি অনুযায়ী প্রকারভেদ। মানে এই যে প্রথমেই যেটা আমরা দেখে নিয়েছিলাম, এই যে নিগমবদ্ধ অনুযায়ী এই যে বিধিবদ্ধ কোম্পানি এবং নিবন্ধিত কোম্পানি, তো এইটার অন্তর হচ্ছে এই যে বিধিবদ্ধ কোম্পানি ও কর্পোরেশন, এইদিকে নিচে আছে নিবন্ধিত কোম্পানি, ঠিক আছে। এটা একটা হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি আর একটা হচ্ছে নর্মাল কর্পোরেশন কোম্পানি। তো এটা যদি একটুখানি তোমরা ভালো করে ডিটেলসটা দেখে নেবে। তাও আমি এখানে বলে দিচ্ছি তোমাদের কিছু, যখন বিধানমণ্ডল দ্বারা বিশেষ আইন বলে কোনো কোম্পানি গঠিত হয়, তখন সেই কোম্পানি বা কোম্পানিগুলিকে বিধিবদ্ধ কোম্পানি বা কর্পোরেশন বলে। অন্যান্যভাবে বলা যায় যে বিধানসভা এবং লোকসভায় আইন পাস করিয়ে বিধিবদ্ধ কোম্পানি গঠিত হয়। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, দি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া,
ইত্যাদি বিধিবদ্ধ কোম্পানির উদাহরণ। এসব কোম্পানি ছাড়া আরও কোনো কোম্পানি আছে যেগুলি জনহীনতা কাজের জন্য গড়ে ওঠে এবং যাদের জাতীয় গুরুত্বও আছে, সেগুলি বিধিবদ্ধ কোম্পানির অন্তর্গত। ভারতীয় রেলওয়ে, ট্রাম কোম্পানি, গ্যাস এবং ইলেকট্রিসিটি কোম্পানি ইত্যাদি এই জাতীয় কোম্পানির উদাহরণ। ভারতীয় কোম্পানি আইন 2013 কোনো ধারা এই জাতীয় কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এই কোম্পানির যে কী বৈশিষ্ট্য আছে, প্রথম হচ্ছে গঠন। ঠিক আছে, গঠন দেবে কেমন গঠন, এক ধরনের বডি কর্পোরেট যা রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি বিধানমণ্ডল বা পার্লামেন্ট দ্বারা গঠিত। এখানে এই সংজ্ঞাতেই আমরা এটা বলে ব্যবস্থাপনা ম্যানেজমেন্টটা কেমন হবে। ঠিক আছে, এই জাতীয় সংস্থা সরকারের নিয়োজিত পরিচালক মণ্ডলী দ্বারা পরিচালিত হয়। তারপর হচ্ছে দায়বদ্ধতা, মানে কেমন দায় থাকবে। বিধিবদ্ধ কর্পোরেশন জনগণ এবং লোকসভার কাছে দায়বদ্ধ। এর হিসাব পরীক্ষা করে কম্পট্রোলার এবং অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। সরকারি এই সংস্থার মাধ্যমে হিসাব নিরীক্ষা করানোর অর্থ হলো এই জাতীয় সংস্থা জনগণের কাছে বিশেষভাবে দায়বদ্ধ। 4 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে বাইরে কোনো হস্তক্ষেপ প্রযোজ্য নয়, মানে বাইরে কেউ এই কোম্পানিতে হস্তক্ষেপ করতে পারবে না। তত্ত্বগত দিক থাকে এবং এই জাতীয় সংস্থার দৈনন্দিন কাজকর্মে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ চলে না। ঠিক আছে, তো এটা ভালো করে বলে, তো উদাহরণগুলো এখানে সবাই দেখে নিও। তারপর যেটা বলেছে নিবন্ধিত কোম্পানি, মানে রেজিস্টার্ড কোম্পানি, মানে তোমার একটা প্রাইভেট কোম্পানি বা পাবলিক কোম্পানিকে যেটা তুমি বানালে, তো সরকার যেটা সরকারি অ্যাক্ট অনুযায়ী যেসব তুমি যে নিয়ম মেনে তুমি যে রেজিস্টার্ড করলে, তো সেটাকেই বলে রেজিস্টার্ড কোম্পানি। তো এটা নিয়ে তেমন আলোচনা করা কিছু নিয়ে, এটা তোমরা পড়ে নেবে। ঠিক আছে, এটা ভালো করে পড়ে নেবে, এটাও কোশ্চেন আছে। তো এরপর হচ্ছে সদস্য সংখ্যা বিচারে কোম্পানি প্রকারভেদ। ওই আগেরটাতে বলে মানে কেমন হয়। প্রথমত প্রাইভেট কোম্পানি, এ তো প্রাইভেট কোম্পানি বলতে কি, ঠিক আছে, এখানে একটু ভালো করে মানে এগুলো ভারতীয় কোম্পানি 2013 2-68 ধারা অনুযায়ী প্রাইভেট কোম্পানি বলতে যেসব কোম্পানিকে বোঝায় তার নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য আছে। মানে বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখে নিই তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে প্রাইভেট কোম্পানি কাকে বলে। দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোম্পানির ন্যূনতম আদায়কৃত শেয়ার মূলধন থাকবে। পরিমেল নিয়মাবলী অনুযায়ী কোম্পানির সদস্যরা শেয়ার হস্তান্তর করতে পারবে না। এই জাতীয় কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম সদস্য 2 জন। এক ব্যক্তি সম্পন্ন কোম্পানি ব্যতিরেকে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সর্বমোট সদস্যের পরিমাণ হলো 200 জন। ঠিক আছে, তো এখানেও কিছু একটা নোট করে দিয়েছে, সেটা হচ্ছে এই প্রসঙ্গে মনে রাখা দরকার, যদি 2 বা একাধিক ব্যক্তি একটি বা একাধিক শেয়ার একসাথে ধারণ করে এবং এই ধারা অনুযায়ী তাদেরকে একজন ব্যক্তি হিসেবে ধরা হবে। ওকে, তো তারপর যেটা আছে সেটা হচ্ছে উপরোক্ত ব্যক্তির সংখ্যা গণনার ক্ষেত্রে নিম্নলিখিত ব্যক্তিগণকে ধরা হবে না। মানে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে এইগুলো ধরা হবে না, সেটা হচ্ছে যেসব ব্যক্তি কোম্পানিতে চাকরি করেন, যেসব ব্যক্তি কোম্পানিতে চাকরি করতেন এবং চাকরি করা অবস্থায় কোম্পানির সদস্য হিসেবে রয়ে ও তোমার চাকরি চলে যাওয়ার পরেও যদি সে সদস্য থাকে। ওকে, তো তারপর হচ্ছে কোম্পানির যে কোনো ধরনের বিনিয়োগ প্রয়োজন হলে পরিমেল নিয়মাবলী অনুযায়ী সেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো তারপর যেটা হবে সেটা হচ্ছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কেন শেয়ার হস্তান্তরে বিধিনিষেধ থাকে, মানে কি কারণের জন্য একটা প্রাইভেট কোম্পানির শেয়ার আমি হস্তান্তর করতে পারবো না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো যে এখানে কারণগুলো আছে সেটা হচ্ছে পরিবার বা বন্ধুত্বপূর্ণ অবস্থায় বজায় রাখা। ঠিক আছে, কোম্পানির সদস্য সংখ্যা 200 জনের মধ্যে সীমাবদ্ধ রাখা, যে কোনো ব্যক্তিকে শেয়ার হস্তান্তরের সুযোগে কোম্পানির সদস্য হিসেবে গ্রহণ করতে না দেওয়া। ঠিক আছে, তারপরে এখানে যেটা যে বলে দিয়েছে যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে বিধিনিষেধ সম্পর্কে ধারণা, মানে কি কি বিধিনিষেধ আছে একজন প্রাইভেট কোম্পানি তার অর্থ সংগ্রহের জন্য, সেটা আমি পড়ছি, তোমরা ভালো করে শুনবে। সেটা হচ্ছে ভারতীয় কোম্পানির আইন 2013 অনুযায়ী প্রাইভেট কোম্পানি শেয়ার বিলির মাধ্যমে কোনো অর্থ সংগ্রহ করতে পারে না। শুধুমাত্র ব্যক্তিগত যোগাযোগ বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অর্থ সংগ্রহের বিধান দেওয়া আছে। প্রাইভেট প্লেসমেন্ট বলতে বোঝায় যেসব ব্যক্তি থেকে অর্থ সংগ্রহের মাধ্যম যাদেরকে বিনিয়োগের জন্য শুধু বলা হয়, যাদেরকে বলা হয় না তারা এই মাধ্যমে কোম্পানিতে অর্থ বিনিয়োগ করতে পারে না। সেই অর্থে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সর্বাধিক 200 জনের প্রাইভেট প্লেসমেন্টের জন্য বলা যেতে পারে। যদি প্রাইভেট কোম্পানি কোনো আর্থিক বছরে 200 জনের বেশি ব্যক্তির কাছ থেকে আর্থিক সংগ্রহ করে তাহলে তাকে ডিম্যাট পাবলিক ইস্যু হিসেবে বিবেচনা করা হয় এবং সেক্ষেত্রে সমস্ত অর্থ 30 দিনের মধ্যে অর্থ সরবরাহকারীদের ফেরত দিতে হবে।
ও 450 ধারা অনুযায়ী জরিমানা ধার্য করা হবে। কোম্পানির আইনের ধারা 41 অনুযায়ী কোনো প্রাইভেট কোম্পানি গ্লোবাল ডিসপেন্সারি রিসিপ্ট এর এর শর্ট ফর্মটা GDR এর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে না, কারণ এটি একটি পাবলিক ইস্যু। ওকে, তো এটা ভালো করে পড়ে নেবে। তোমাদের এটা ভালো করে পড়ে নিলে, যদি এটা বুঝতে তোমাদের অসুবিধা হয়, তাহলে এই প্রাইভেট কোম্পানি সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিচে দেওয়া আছে, সেটা তোমরা পড়ে নেবে। যে ন্যূনতম সদস্য সংখ্যা কতজন থাকবে, ঠিক আছে, তারপর সর্বাধিক সদস্য সংখ্যা কত থাকবে, শেয়ার হস্তান্তর, কোম্পানির শুরুর শংসাপত্র, ডিরেক্টরের নতুন ন্যূনতম সংখ্যা মূলধন, এগুলো ভালো করে পড়ে নেবে। আমি আর তেমন পড়ছি না, কারণ নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট কোম্পানির সুবিধা। দেখো বস, প্রাইভেট কোম্পানিতে মাত্র দুজনকে নিয়ে সৃষ্টি হচ্ছে, খুব কম একটা লিমিটেড লোকেদের নিয়ে থাকছে, সেক্ষেত্রে তো প্রাইভেট কোম্পানি একটু সুবিধাও আছে। তো কি কি সুবিধা আছে তো সেটা আমরা দেখে নেব। প্রথমত হচ্ছে সদস্য। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 2 জন সদস্যের মাধ্যমে গঠিত হতে পারে। আর বিবরণপত্র, প্রাইভেট কোম্পানিকে বিবরণপত্র বিলি করার প্রয়োজন হয় না, তো বেঁচে গেল। তো এটা তোমরা বুঝতে পেরেছো। তো তারপর যেটা আছে যে এই জায়গাটা একটুখানি পড়ে নেবো। আগের পয়েন্টে যেখানে শেষ হচ্ছে সেটার সাথে একটু যুক্ত আছে, সেটা হচ্ছে সুতরাং 23-1 ধারা অনুযায়ী প্রাইভেট কোম্পানিকে বিবরণপত্র বিলি করার বাধ্যবাধকতা থেকে রেহাই দেওয়া হয়েছে। ওকে, কোন ধারাতে ওই যে রেহাই দেওয়া হয়েছে ওটা এখানে উল্লেখ করে দিয়েছে, এটা দেখে নেবে তোমরা। তারপর হচ্ছে শেয়ার মূলধন সংক্রান্ত ছাড়। পাবলিক কোম্পানির ক্ষেত্রে শেয়ার মূলধন, ভোট দানের অধিকার, শেয়ার বিলি ইত্যাদি সংক্রান্ত যেসব নিয়মকানুন আছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে তা নেই। সুতরাং শেয়ারের মূলধন সংক্রান্ত আইনগত জটিলতা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে থাকে না। যেটা বলেছে এখানে যে পাবলিক কোম্পানির ক্ষেত্রে যেমন শেয়ার বিলি করতে হবে, ভোট দানের অধিকার আছে, তেমন এই পাবলিক কোম্পানির ক্ষেত্রে তেমন কিছু নেই, ঠিক আছে। তারপর হচ্ছে পরিচালক সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি। যেহেতু প্রাইভেট কোম্পানি পরিচালক সংক্রান্ত বিষয়ে সেক্ষেত্রে নিম্নলিখিত সুবিধাগুলো ভোগ করে। তো কী কী সুবিধা ভোগ করে? প্রাইভেট কোম্পানিতে যেহেতু 2 জন পরিচালক থাকে, প্রাইভেট কোম্পানিতে স্বাধীন পরিচালক নিয়োগ করার প্রয়োজনীয়তা নেই, প্রাইভেট কোম্পানি পরিচালকদের পর্যায়ক্রমে অবসর নেওয়ার প্রয়োজন হয় না, যেসব ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে আয়ের ভিত্তিতে কর্মরত তাকে পরিচালক হিসেবে বিনিয়োগ করার ব্যাপারে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে হয় না। এর ধারাটা হচ্ছে 149-এর ই এবং আই। এই ব্র্যাকেটগুলো না তোমরা একটু মাথায় রাখবে, ঠিক আছে, কারণ অনেক জায়গায় ব্র্যাকেটে গন্ডগোল করে, কেউ আই এর পর ই বসিয়ে দেয়, কেউ ই এর পর আই বসিয়ে দেয়, এরকম করবে না, ঠিক আছে। ঠিক যেমন এখানে ধারাটা বলা হয়েছে তেমন ধারাটা এখানে উল্লেখ করবে, কারণ লতে না ধারাটা খুবই প্রয়োজন হয়, মেনশন করতেই হয়। তো তারপর হচ্ছে পরিচালকদের সংখ্যার ক্ষেত্রে ছাড়। কেমন? এটা হচ্ছে একজন ব্যক্তি সর্বাধিক 20টি প্রাইভেট কোম্পানি পরিচালক হতে পারবে, কিন্তু কোনো ব্যক্তি সর্বাধিক 10টি বেশি পাবলিক কোম্পানি পরিচালক হতে পারবে না। এটাও ধারাটা বলে দিয়েছে 165-1 নম্বর। তারপর হচ্ছে ম্যানেজারের পারিশ্রমিকদের ক্ষেত্রে ছাড়। কেমন? সেটা হচ্ছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ম্যানেজারদের পারিশ্রমিক সম্পর্কে কোম্পানির আইনে 197 ধারায় যে উল্লেখিত আছে তা প্রয়োগ করা যাবে না। এটা শুধুমাত্র কিন্তু পাবলিক আইনের ক্ষেত্রে পাবলিক কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে বলা আছে ম্যানেজারদের সর্বাধিক পারিশ্রমিক নিট মুনাফার 11%-এর বেশি হবে না। সুতরাং প্রাইভেট কোম্পানি মনে করলে ম্যানেজারদের পারিশ্রমিক নিট মুনাফার 11%-এর বেশিও দিতে পারে। বাহ। তারপর হচ্ছে অডিট কমিটি। অডিট কোম্পানির সুবিধাটা কি? সেটা হচ্ছে কোম্পানি আইনে 177 ধারা অনুযায়ী প্রাইভেট কোম্পানিকে কোনো অডিট কমিটি গঠন করতে হয় না। এটা একদিকে ভালো। তারপর এখানে যে নোটটা বলে দিচ্ছে সেটা হচ্ছে উপরিক্ত সুবিধাগুলি বিচার করলে কথা বলাই যেতে পারে যে প্রাইভেট কোম্পানি যৌথ মূলধনী কোম্পানির মতো সব ধরনের সুবিধা পায়, এবং যেমন আইন স্বীকৃতি, সত্তা, চিরন্তন অস্তিত্ব, সীমাবদ্ধ দায় ইত্যাদি অন্য দিকে পাবলিক কোম্পানি কিন্তু আইনগত বাধ্যবাধকতা তাদের মধ্যে মানতে হয় না। এটা প্রথমেই বলে এলাম যে অনেক কিছু পাবলিক কোম্পানিতে এমন অনেকজনে মিলে কন্ট্রোল করছে, সেক্ষেত্রে পাবলিক কোম্পানিতে তো এই প্রাইভেট কোম্পানিতে তো হচ্ছে না। পাবলিকের ক্ষেত্রে অনেকে কন্ট্রোল করে, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে তো সেটা করে না, সেক্ষেত্রে অনেক সুবিধা আছে। তো সুবিধাগুলো জানলাম। তো এরপর হচ্ছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে বিশেষ বাধ্যবাধকতা, কি প্রাইভেট কোম্পানির যেসব সুবিধা বা বিধিনিষেধ থাকার পাশে কিছু বাধ্যবাধকতাও থাকে, সেগুলি নিচে আলোচনা করা হলো। তো এটা হচ্ছে 2013-র 92 ধারা অনুযায়ী। অনেকগুলি ধারা আছে, তো এগুলো মনে রাখতেই হবে। তো 1 নম্বর ধারা হচ্ছে কোম্পানি বিগত আর্থিক বছরে বার্ষিক রিটার্ন পেশ করার সময় অথবা কোম্পানি নিগমভুক্তির সময় থেকে প্রথম বার্ষিক রিটার্ন পেশ করার সময়ের মধ্যে জনগণের কাছ থেকে কোনো ধরনের অর্থ সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবে না।
এটা প্রথমেই বলেছি যে মূলধন কখনো তোমার শেয়ারের মাধ্যমে করতে পারবে না, সেক্ষেত্রে খুব নিজেদের লোকেদের ছাড়া কারো কাছ থেকে তোমার আর্থিক সাহায্য নিতে পারবে না, এটা বলে দিয়েছে। তারপর হচ্ছে বার্ষিক রিটার্নে যদি উল্লেখিত থাকে যে এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি ছাড়া প্রাইভেট কোম্পানির সদস্য সংখ্যা 200 জনের বেশি হয়েছে, সেই সংখ্যক সদস্য কোম্পানিকে কর্মী হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী 200 জনের সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। মানে 200 জনের বেশি যদি তোমার কেউ কাজ করে, সেগুলো যদি তোমার কোম্পানি এমপ্লয়ার হয়, সেক্ষেত্রে তেমন কিছু সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এটা সদস্যের মধ্যে 200 জন সদস্যের মধ্যে থাকবে না। তো আর্থিক বছরে কোম্পানি প্রাইভেট কোম্পানি হিসেবে কাজ করবে, বাহ, আর্থিক বছরে কোম্পানি প্রাইভেট কোম্পানি হিসেবে কাজ করবে, খুব ভালো কথা। তো তারপর হচ্ছে পাবলিক কোম্পানি। এতক্ষণ আমরা প্রাইভেট কোম্পানি সম্পর্কে জানলাম, এবার হচ্ছে পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি ধারা হচ্ছে 2-71। তো এখানে বলে দিয়েছে ভারতীয় কোম্পানির আইন 2013-র 2-71 ধারা অনুযায়ী পাবলিক কোম্পানি হলো সেই এমন কোম্পানি যা প্রাইভেট কোম্পানি নয়, প্রস্তাব মতো ন্যূনতম আদায়কৃত শেয়ার মূলধন থাকবে, যেখানে ন্যূনতম সদস্য সংখ্যা হলো 7 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই, অর্থাৎ অনেকেই হতে পারবে। তা 2-71 ধারাকে বিশ্লেষণ করলে যে সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি কোম্পানিকে পাবলিক কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো নিচে এখানে উল্লেখিত করা হয়েছে। তো আমরা এক এক করে পড়বো। তো প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পাবলিক কোম্পানি হলো সেই এমন কোম্পানি যা প্রাইভেট কোম্পানি নয়, প্রথমে এখানে মানে সংজ্ঞাতে বলে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে প্রস্তাব মতো ন্যূনতম আদায়কৃত শেয়ার মূলধন থাকবে, এখানে আগে আমি বলে দিয়েছি শেয়ার মূলধন থাকবে। তারপর হচ্ছে পাবলিক কোম্পানি সহায়ক কোম্পানি, ঠিক আছে, অথবা পাবলিক কোম্পানি হিসেবে গঠিত হয়েছে, যা প্রাইভেট অথবা পাবলিক কোম্পানি হিসেবে গঠিত হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে ন্যূনতম সদস্য সংখ্যা হবে 7 জন এবং সর্বোচ্চ কোনো মানে কিছু নেই, ঠিক আছে, অসীম, সর্বোচ্চ সদস্য সংখ্যা অনেক হতে পারে। ন্যূনতম পরিচালকদের সংখ্যা হবে 3 জন এবং সর্বোচ্চ সংখ্যা হবে 15 জন, তবে বিশেষ সিদ্ধান্ত নিয়ে সর্বোচ্চ সংখ্যা বাড়ানো যেতে পারে, ঠিক আছে, এটা ওদের ইন্টারনাল ব্যাপার। তারপর হচ্ছে পাবলিক কোম্পানি শেয়ার হস্তান্তরযোগ্য, ওকে, শেয়ার অথবা ডিবেঞ্চার বিলি করলে পাবলিক কোম্পানি মূলধন সংগ্রহ করবে, বাহ। তো এখানে কিছু মন্তব্য পেশ করেছে, মন্তব্য, সেটা হচ্ছে ভারতীয় কোম্পানি আইন 2013 অনুযায়ী কোম্পানি গঠনে ন্যূনতম মূলধনের উল্লেখ নেই। এখান থেকে যা বোঝা যায় সেটি হলো কেন্দ্রীয় সরকার কোম্পানি গঠনের ক্ষেত্রে ন্যূনতম মূলধনের প্রয়োজনীয়তার কোনো বিধিনিষেধ রাখেনি। এখন প্রবর্তকের মূলধন ছাড়াই কোম্পানি গঠনও সম্ভব। এখন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিকল্পনা ভিত্তিতে নতুন কোম্পানি গঠন সম্ভব। নতুন উদ্যোক্তা এখন কোম্পানি গঠনে উদ্যোক্তা হবে, ভালো কথা। তো এটা ভালো করে তোমরা পড়ে নেবে। পাবলিক কোম্পানি আর প্রাইভেট কোম্পানির মধ্যে ডিফারেন্স কী কী আছে সেগুলো আমরা পরে জানবো, কিন্তু তাও তোমরা ছোটো ছোটো নোট করে তোমরা পড়তে শুরু করে দাও, ঠিক আছে। তারপর হচ্ছে পাবলিক কোম্পানি থেকে যদি প্রাইভেট কোম্পানিতে পরিবর্তন হয় তাহলে কি কি করতে হবে, ঠিক আছে। মানে এখানে দেখে নিচ্ছি, প্রথমে বলেছে পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানিতে পরিবর্তন হতে গেলে প্রথমে যে ট্রাইব্যুনাল অনুমোদন প্রয়োজন। ভারতীয় কোম্পানি রুল 2014 এবং কোম্পানি আইনে 14-2 ধারা অনুযায়ী পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানি পরিবর্তন করার জন্য পরিবর্তিত পরিমেল নিয়মাবলী যা ট্রাইব্যুনাল দ্বারা অনুমোদিত, সেটি আইএনসি 27 নম্বর ফর্ম পূরণ করতে হবে। এই আইএনসি 27 নম্বর ফর্মটা তোমরা নেটে সার্চ করলেই তোমরা দেখতে পেয়ে যাবে। তারপর হচ্ছে প্রয়োজনীয় ফি বাবদ 15 দিনের মধ্যে পরিমেল নিয়মাবলী মুদ্রিত এবং কপি রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে। মানে একজন পাবলিক কোম্পানি সেটা প্রাইভেট করছে, তো কি কি এখানে বিধিনিষেধগুলো মানে কি কি নিয়মগুলো এখানে পালিত হবে, তো সেক্ষেত্রে এখানে দেখে নিতে হবে। তো বিশেষ সিদ্ধান্ত বলতে কি, এই পরিবর্তনের জন্য বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং পরিমেল নিয়মাবলী সংশোধন করে 2-68 ধারায় প্রয়োজনীয় অংশ অন্তর্ভুক্ত করতে হবে। তারপর হচ্ছে সিদ্ধান্তের কপি এবং পরিবর্তিত পরিমেল নিয়মাবলী। সিদ্ধান্ত গ্রহণের 30 দিনের মধ্যে সিদ্ধান্তের কপি রেজিস্ট্রারের কাছে পেশ করতে হবে, ঠিক আছে। তারপর ট্রাইব্যুনালের অনুমোদন। পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করার ক্ষেত্রে পরিমেল নিয়মাবলী পরিবর্তন করে সেই পরিমেল নিয়মাবলী ট্রাইব্যুনাল দ্বারা অনুমোদিত হতে হবে। যদি ট্রাইব্যুনাল যে তারিখেই পরিবর্তনকে অনুমোদন করে, পাবলিক কোম্পানি সেই তারিখ থেকেই প্রাইভেট কোম্পানি হিসেবে পরিবর্তন হবে। তারপর হচ্ছে পরিবর্তিত কোম্পানি নিয়মাবলী এবং ট্রাইব্যুনালে অনুমোদন কপি পেশ করা। ট্রাইব্যুনালে অনুমোদিত পাওয়ার 15 দিনের মধ্যে সেই অর্ডারে আইএনসি 27 নম্বর ফর্ম সহযোগে রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। তারপর হচ্ছে কোম্পানির নামের পরিবর্তন, ঠিক আছে। পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট হচ্ছে মানে পিবিটি এলটিডি থেকে, এই পিবিটি থেকে শুধুমাত্র পিবিটি এলটিডি হবে। তো এটা আমি মানে সংজ্ঞাটা করছি, বুঝতেই পারবে।
ভারতীয় কোম্পানি আইনের 2013-তে যে 13 নম্বর ধারা অনুযায়ী বিশেষ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রাইভেট লিমিটেড শব্দ দুটি অন্তর্ভুক্ত করে রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। ওকে, তারপর হচ্ছে সদস্য সংখ্যার হ্রাস। পাবলিক কোম্পানি ও প্রাইভেট কোম্পানি হিসেবে তখনই পরিবর্তন হবে যখন তার সদস্য সংখ্যা সর্বাধিক 200 জন হবে। সুতরাং 268 ধারা মেনে চললেই সদস্য সংখ্যার হ্রাস অবশ্যই কমিয়ে দিয়ে সর্বাধিক 200 নম্বর ধারা করা যেতে পারে। ওকে, তো তারপর আমরা দেখে নেব। তো আজ পর্যন্ত মানে আজকে পর্যন্ত এই পাবলিক আর প্রাইভেট কোম্পানি এইটাই থাক। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু অসুবিধা হলে ভিডিওটা আরেকবার দেখো, ঠিক আছে? তাও যদি কোনো প্রবলেম হয় তাও আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যে বই ফলো করি, মানে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি কী বই ফলো করি। তো এই যে সম্পূর্ণ যে তোমাদের যে বইটা দেখে আমি পড়াই, সেটা হচ্ছে ভদ্র শতপথীর লেখা, ঠিক আছে, কোম্পানির আইনের রূপরেখা। এই বইটি আমি ডেসক্রিপশান বক্সে এই বইটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে সকলেই কিনতে পারো, ঠিক আছে? বইটা খুবই ভালো, আমি এই বইটা ফলো করি পার্সোনালি। আর পরের দিন যেটা আমরা জানবো সেটা হচ্ছে জরিমানা এবং অন্যান্য যে শ্রেণীবিভাগ অনুযায়ী যেসব অংশগুলো আছে, মানে কোম্পানি যেসব অংশগুলো আছে, সেই বিষয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তুমি আগে ভিডিওটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে, একটু বুঝে নেবে। আর যে যে জায়গাগুলো আমি স্ক্রিনশট তুলতে বলেছি তুলে নাও, সম্পূর্ণ জায়গাগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? আর ভিডিওটা অনেকক্ষণ দেখার জন্য ধন্যবাদ। জানি একটু ভিডিওটা লম্বা হয়ে গেছে, কিন্তু তাও ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? তোমরা এই ভিডিওটা একটা লাইক করে দিও, ঠিক আছে? আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ওকে, তো আমরা খুব তাড়াতাড়ি আসছি জরিমানা এবং অন্যান্য অংশ নিয়ে ভিডিও বানাতে। থ্যাংক ইউ।